আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দ্বিতীয় নম্বর পর্বে, অর্থাৎ হাইড্রোডাইনামিকের দ্বিতীয় নম্বর পর্ব। টপিক হচ্ছে 1.13-এর 1 নম্বরটা এবং 1.18। তো এখানে আর্টিকেল নাম্বার অনেকের নাও মিলতে পারে, তো আমি প্রশ্ন লিখে দিব। তো আশা করি 1 নম্বর পর্বটা একটু ভালো লেগেছে, কিন্তু শেষ কিছু মিনিট ইলেকট্রিসিটি চলে গেছিল, তার জন্য হয়তো বোর্ডের শেষ অংশ বুঝতে অসুবিধা হতে পারে, কারণ বোর্ডে ফোকাস করেছিল। তো আমি আসলে বেশি ব্রাইটনেস বাড়িয়ে বোর্ডে অঙ্ক করি না, কারণ যেহেতু হোয়াইট বোর্ড বেশি ব্রাইটনেস বাড়ালে একটু বুঝতে অসুবিধা হতে পারে, অর্থাৎ ঝাপসা দেখা যায়। এই জন্য একটু ডার্ক করে থাকলে, একটু হালকা অন্ধকার থাকলে লেখাটা বুঝতে সুবিধা হয়। তো আশা করি এটাকেই আপনারা মানায় নেবেন। তো আপনাদের সমর্থন যদি থাকে তো অবশ্যই আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। তো চলুন শুরু করা যাক। তো 1.13 আর্টিকেলটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় স্রোতরেখার সমীকরণ নির্ণয়। তো এখানে বলা হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় স্রোতরেখার সমীকরণ। তো তার আগে আমি আপনাদেরকে বলবো কিছু সংজ্ঞা পড়ে আসছে, সেটা হচ্ছে স্রোতরেখাটা কি। স্রোত রেখাটা কি? স্রোত রেখা বা প্রবাহ রেখা। স্রোত রেখা বা প্রবাহ রেখা। তো আমি মনে করেন যে সাপোজ আমি এরকম একটা সরল রেখা দিলাম, ওকে। তো আমি এখানে একটা সরল রেখা দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। তো এখানে এটা হচ্ছে বিন্দু। আচ্ছা, এখানে আমি যদি একটা স্পর্শক দিই, তো এটা হচ্ছে স্পর্শক। তো একটা জিনিস দেখেন, এই যে স্পর্শক রেখা, এইটা যদি এই দিকে যাই এবং এই যে বিন্দু দিছি আমি, এই বিন্দুটার বেগও যদি এইদিকেই যায়, হ্যাঁ, তো মনে করেন স্রোত এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে। তো একটা জিনিস দেখেন, একটা অর্থাৎ একটি প্রবাহে অঙ্কিত একটা বক্ররেখা যদি এই বিন্দু ওই প্রবাহের উপর অঙ্কিত স্পর্শক রেখা এবং ওই বিন্দুর বেগ অর্থাৎ একই দিকে প্রবাহিত হয়, তাহলে ওইটা কিন্তু স্রোত রেখা বা প্রবাহ রেখা বলা হয়। তো এটা হচ্ছে স্রোত রেখা বা প্রবাহী রেখা। তো অর্থাৎ এক কথায় প্রবাহ রেখা বা স্রোত রেখাটা হচ্ছে স্পর্শক রেখা, এবং ওই স্পর্শকের যে বিন্দুর বেগটা আছে ওই দুইটা একই দিকে প্রবাহিত হবে। তো আরেকটা হচ্ছে এখানে পথ রেখা, পথরেখা। এই পথরেখাটা কি? অর্থাৎ কোন নির্দিষ্ট প্রবাহী কণার গতি বর্ণিত রেখাকে অর্থাৎ আমি যদি বলি যে দেখেন এই স্পর্শকের যে এইটা আছে, এটা গতি বর্ণিত একটা রেখা আছে, মনে করেন যে গতি কেমন গতি বোঝাচ্ছে, তো গতি বর্ণিত যে একটা রেখা থাকে ওইটাকে পথরেখা বলা হয়। তো এই সংজ্ঞাটা একটু মুখস্থ করবেন কষ্ট করে, কারণ ক নম্বরে আসতে পারে। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এইখানে বলা হয়েছে যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় কোন স্রোত রেখা নির্ণয় করতে হবে। তো আমরা এটা এখন প্রমাণ করব। তো এটা আমরা প্রমাণ করতে পারি, আমরা ধরি কোন সরল রেখার উপর, আমি যেমন একটা সরল রেখা আঁকলাম, লিখতে পারি ধরি কোন সরল রেখার উপর
অবস্থিত p of x y z এর, তো f of x p of x y z এর অবস্থান ভেক্টর ধরে নিব আমরা। অবস্থান ভেক্টর আমরা r ইকুয়াল, তো r ইকুয়াল কি ধরতে পারি? r ইকুয়াল আমরা ধরতে পারি xi প্লাস yj প্লাস zk, তো এইটা আমরা ধরতে পারি। তো আমরা আরেকটা জিনিস ধরতে পারি, এবং অবস্থান ভেক্টর বা স্পর্শক রেখা এখন, এবং আমরা আরেকটা ধরতে পারি, এখানে কিন্তু একটা বেগ ছিল, তো বেগ প্রবাহী কণার বেগ q ইকুয়াল, তো q ইকুয়াল অবশ্যই মনে আছে আপনাদের ui প্লাস dj প্লাস wk, তো এটা, তো আমি একটা যেখানে চিত্র আঁকছিলাম, তো এখানে একটা p বিন্দু দিছিলাম, এটা আছে p, তো মনে করেন যে এটা যদি p হয়, তো p বিন্দুগামী আমরা লিখতে পারি, যদি p বিন্দুগামী কোন স্রোত রেখার উপাদান dr হয়, তবে আমরা লিখতে পারি, দেখেন স্রোত রেখার সমীকরণ সংজ্ঞা অনুসারে, তবে স্রোত রেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিকও এই dr এর দিক হবে, অর্থাৎ এটা লিখতে পারি কিউ এর দিকও dr বরাবর হবে। তবে আবারও আরেকটা কথা বলছি, এই যে আমরা এখানে dr লিখতেছি, তো মনে করেন এইটার মান d, হ্যাঁ, তো p বিন্দুর বেগ হচ্ছে q, তো যদি এই বেগের দিক কোনটা, এইটা, তো যদি এই যে এই dr এই যে স্পর্শকের দিক যদি এই দিকে হয়, তাহলে এই q এর দিকও এই dr এর দিকে হবে, তো এখানে সেই কথাটা আমাদের লেখা হয়েছে, অর্থাৎ p বিন্দুর অবস্থানে যে dr বলছি আমি, এখানে উপাদান একটা dr ধরে নিচ্ছি, অর্থাৎ dr টা স্পর্শক রেখাও বলতে পারেন, আর এই q এর দিক একই বরাবর হবে। তো আমরা একই বরাবর হলে কি হয়, অর্থাৎ যদি আমি আবার মুছে দিলাম, তো আমি যেটা দেখাচ্ছিলাম, যদি এখানে এই বরাবর হয় এই dr এর দিক, তো q এর দিকও এরকম হবে না। তো দেখেন তো এই যে এইটা আর এইটা সমান্তরাল ভাবে যাচ্ছে না, সুতরাং আমরা এটা লিখতে পারি q dr ও q পরস্পর সমান্তরাল। তো সমান্তরালের শর্ত কি? তো আমরা লিখতে পারি সমান্তরাল কিউ ভেক্টর গুণ সমান, অর্থাৎ এই যে দুটা সমান্তরাল তার ক্রস গুণনটা শূন্য হবে। তো এখন কি করতে পারি আমরা? তো দেখেন এখানে আমরা করতে পারি
এখানে আই জে কে, তো কিউ এরটা কি ছিল ইউ ভি ডব্লিউ, আই জে কে এর সহগ ছিল ইউ ভি ডব্লিউ এবং ডি আর এর সহগ কি ছিল। তো একটা জিনিস দেখেন ইজি ভাবে যদি আমরা বুঝি, আর সমান সমান যদি এক্স আই ওয়াই জে প্লাস জেড কে হয়, তবে ডি আর সমান সমান ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কে অবশ্যই হতে পারে, এটা হতে পারে। তো ডি আর এর মান আমরা কি লিখতে পারি, ডি এক্স ডি ওয়াই ডি জেড সমান 0। তো আমি পাশে করতেছি। তো এখানে আমরা কি করতে পারি, একইভাবে দেখেন যে এই নিয়ম অনুসারে, ম্যাট্রিকের নিয়ম অনুসারে যে এখানে কিভাবে ক্রস গুণ করতে পারি। তো দেখেন প্রথমে আই কে রেখে দিলাম, আই কে রেখে দিলে এই সারি বাদ দেব, অর্থাৎ ভি ডি জেড ডব্লিউ ডি ওয়াই, অর্থাৎ ভি ডি জেড মাইনাস ডব্লিউ ডি ওয়াই এটা। তারপরে দেখেন আমরা কিন্তু দেখেন এই দিক বরাবর গুণ করতেছি, হ্যাঁ প্রথমে এই দিক দিয়ে শুরু, তারপর আছে এইটা। তো যখন মাইনাসেরটা আমরা করব তখন কি করতে পারি, আমরা এখানে প্লাস দিয়ে নিব। তো যখন প্লাস দিব আমাদের সুবিধার্থে সব জায়গায় প্লাস আছে, তখন আমরা কি করতে পারি, তখন মাঝখানেরটা আমরা দেখেন আগে এই বরাবর গুণ করব, তারপর এই বরাবর। তো এখানে কি করতে পারি, জে দিয়ে জে কে যখন গুণ করতেছি তখন এই জে এর সারি আর এই সারি বাদ যাচ্ছে, তার মানে ডব্লিউ ডি এক্স ইউ ডি জেড, ডব্লিউ ডি এক্স মাইনাস ইউ ডি জেড এইটা লিখতে পারি। তারপর প্লাস কে ইন্টু এটা রেখে দিলাম এবং এটা বাদ দিলাম, তাহলে ইউ ডি ওয়াই মাইনাস ভি ডি এক্স, ইউ ডি ওয়াই মাইনাস ভি ডি এক্স ইকুয়াল 0। সরি ইউ এটা তো বাদ যাবে তাই না, ইউ ডি ওয়াই মাইনাস ভি ডি এক্স এটা। তো একটা জিনিস দেখেন এই রকম যদি হয়, তো এই প্রত্যেকটার সহগ কি হবে, অর্থাৎ আই এর সহগ জে এর সহগ কে এর সহগ আলাদা আলাদা ভাবে 0 হয়ে যাবে আমরা জানি। তো এখন কি লিখতে পারি, এখন আবার এবং, তো এখন আমি যদি আই এর সহগটা নিই ভি ডি জেড মাইনাস ডব্লিউ ডি ওয়াই ইকুয়াল 0, তো ভি ডি জেড সমান ডব্লিউ ডি ওয়াই এটা যদি হয়, তো দেখেন আমাদের ভিটা ভির সঙ্গে কি ছিল, আমরা যদি ডিএক্স এর সহগ যদি ইউ ধরি, তারপর হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি দেখেন, যদি dx সমান ইউ dy সমান v dz সমান w, অর্থাৎ dx এর সাথে ইউ রাখতে পারি, dz এর সাথে w রাখতে পারি। তো তাহলে কি হবে, এই যে dz এর নিচে আমরা এই w টা নিয়ে চলে আসলাম এবং এই dy নিচে এই v টা নিয়ে চলে আসলাম, এটা করতে পারি আমরা। অথবা দেখেন আরো একভাবে করা যায়, তো এটাই আমার মনে হয় সহজ নিয়ম। তারপর কি করতে পারি, এখানে দ্বিতীয় অংশ কি ছিল, ডব্লিউ ডি এক্স মাইনাস ইউ ডি জেড সমান 0, তো একই রকম ডব্লিউ ডি এক্স ইকুয়াল ইউ ডি জেড ইকুয়াল, তো একইভাবে দেখেন ডিএক্স এর নিচে ইউটা নিয়ে চলে আসছি এবং dz এর নিচে w টা নিয়ে চলে আসছি,
এবং এখানে কি ছিল ইউ ডিওয়াই মাইনাস ভি ডি এক্স ইকুয়াল 0। তো একইভাবে আমরা দুই পাশে নিয়ে চলে যাই, এটা ভি ডি এক্স। তো একইভাবে যদি করি ডিওয়াই বাই ভি ডিএক্স বাই ইউ। তো এখানে দেখেন ডিজেড বাই ডব্লিউ, এইটা আমরা লিখতে পারি। দেখেন অতএব আমরা প্রথমে ডিএক্স সবগুলা কিন্তু সমান, অর্থাৎ এইটা সমান এইটা সমান এইটা, তো ডিএক্স বাই ইউ দুইটা আছে আমরা লিখলাম সমান। তারপর ডিওয়াই বাই বি দুইটা আছে, ডিওয়াই বাই বি সমান। তারপর কি লিখতে পারি ডিজেড বাই ডব্লিউ। তো এটাই হচ্ছে এটি কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় স্রোত রেখার সমীকরণ। তো আশা করি এখানে এটা বুঝতে সমস্যা নাই। তো যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন। তো আমরা এইটা কমপ্লিট অলরেডি। তো আমরা এবার পরের টপিকে যেতে পারি। তো অবশ্যই এইখানে এইটা মনে রাখবেন সবাই। তো এইটা মনে রাখবেন প্লাস এইটা মনে রাখবেন যে dz বাই w ইকুয়াল dy বাই v, এবং এইটা সমান এইটা, এটা মনে রাখতে হবে। তো এটা যদি মনে না রাখতে পারে, এই লাস্টে যে কার্তেশীয় স্রোত রেখার সমীকরণ, এই যে এটা dx বাই u dy বাই v dz বাই w, এটা মনে রাখতে হবে, কারণ আমাদের পরবর্তীতে অঙ্ক করতে লাগবে কিন্তু। 1.18 আর্টিকেলটা কি আছে? ঘূর্ণাবর্তিতা ভেক্টর। তো 1.18 আছে ঘূর্ণাবর্তিতা ভেক্টর। তো অবশ্যই আপনাদের বইয়ে যেখানে ঘূর্ণাবর্তিতা ভেক্টর আছে এটা ভালোভাবে দেখে নেবেন। তো ঘূর্ণাবর্তিতা ভেক্টরে দেখেন বইয়ে একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ ঝড় হলে যে এরকম একটা সার্কেল তৈরি হয়, তো ওই যে অংশটা ওইটা স্পিন বলা হয়। লাস্টে নোট দেওয়া আছে। তো আমরা ওই অংশটার মান বের করব, ঘূর্ণাবর্তিতা ভেক্টরের মান বের করব। আমরা এটা প্রথমে করতে পারি, শুরু করতে পারি যদি কোনো, তো বেগটা অবশ্যই থাকবে, কারণ ঝড়ের বেগ আমরা তো যখন নিউজে শুনি যে ঝড়ের বেগ এত কিলোমিটার বেগে আসতেছে, তো বেগটা আগে আমাদের আসবে এখানে। তো আমরা লিখতে পারি যদি কোনো প্রবাহী কণার বেগ কিউ ইকুয়াল ইউ, কিউ যেটা এটা মনে রাখতে হবে ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে, এইটা হয়। তবে আমরা একটা জিনিস কার্ল কথাটা আমরা করছিলাম, যে কার্ল এইটা করছিলাম না আমরা, কার্ল ভেক্টরটা কি সেটা আমরা অলরেডি টেনসর অ্যানালাইসিসে করে আসছিলাম। তো আমি এখানে কিছু বলতেছি না। তো এইটা হয় যেন কার্ল কিউ সমান, অর্থাৎ কার্ল কিউ অর্থাৎ ঘূর্ণনের বেগ সমান ন্যাবলা কিউ is not equal 0। তো আমাদের ঘূর্ণাবর্তিতা ভেক্টর হতে গেলে এটা হচ্ছে শর্ত। আমরা এইটা লিখতে পারি। তো এইটাকে আমরা লিখতে পারি, দেখেন এটা কার্ল কিউ। তো আমরা এটাকে যদি লিখি যে এটাকে আমরা লিখতে পারি, দেখেন তবে W ইকুয়াল কার্ল কিউ লিখতে পারি। W ইকুয়াল কার্ল কিউ এর মান কত, ন্যাবলা গুণ এইটা। তো একে ঘূর্ণাবর্তিতা ভেক্টর বলে, যেখানে ন্যাবলা ইকুয়াল
I del by del x plus j del by del y plus k del by del z। তো এখন আমরা কি করতে পারি, একইভাবে এই যে কিউ আর ন্যাবলাটা গুণ করতে পারি। এখানে আমরা ডব্লিউ দিতে পারি। তো এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা এভাবে আসে আই জে কে। তো এখানে সরি আমার একটু উল্টো হয়ে গেছে, আমরা এটা এখানে ন্যাবলা আগে আছে, আমি একটু ভুল করে ফেলছি। ন্যাবলা গুণ কিউ, তো এটা একটু মাথায় রাখবেন। তো ন্যাবলার মান কি আছে, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, তারপর আছে ইউ ভি ডব্লিউ। তো এবার আমরা কি করতে পারি দেখেন, আই ইনটু একইভাবে, হ্যাঁ এইটা গুণ এইটা। তো এটা কিভাবে করতে পারি, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড, এখানে প্লাস জে ইনটু, যখন দিয়ে দিয়ে করবো তখন এই পাশেরটা আগে হবে। তো ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স ডেল ডব্লিউ বাই ডেল এক্স এটা, তারপর প্লাস কে ইকুয়াল, এটা বাদ দিলাম, তাহলে ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই এটা। তো আমরা যদি আই এটাকে কি ধরতে পারি, ডব্লিউ এক্স, এখানে দেখেন ওয়াই জেড ছাড়া আর কিছুই নাই, তো আমরা যেখানে ওয়াই জেড থাকবে না সেটাকে এক্স এর এক্স ধরে নেব, প্লাস যে এখানে এক্স জেড আছে তাহলে ডব্লিউ ওয়াই, তারপর এটা কি করতে এক্স ওয়াই আছে তার মানে ডব্লিউ জেড, কারণ এটা ডব্লিউ এর উপাদান, এটা হচ্ছে ডব্লিউ এর উপাদান ছিল, তার জন্য আমরা ডব্লিউ এক্স ডব্লিউ ওয়াই ডব্লিউ জেড ধরেছি এখানে। তো এটা আমি মুছে দিচ্ছি উপর থেকে, আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখানে লিখতে পারি যেখানে wx ইকুয়াল এই অংশটা ডেল w বাই ডেল y মাইনাস ডেল v বাই ডেল z, wy সমান ডেল u বাই ডেল z মাইনাস ডেল w বাই ডেল x, wz সমান এইটা ডেল v বাই ডেল x মাইনাস ডেল u বাই ডেল y। তো একেই ঘূর্ণাবর্তিতা অংশ বা স্পিন অংশ বলে। স্পিন মানে মনে করেন যে এখানে ঝড় হচ্ছে, হ্যাঁ এখানে এরকম আছে না যে জলোচ্ছ্বাস হচ্ছে, তো এই যে এইটুকের মান কিন্তু এটাকে স্পিন বলা হয়, স্পিন অংশ। তো আশা করি এখানে এটা বুঝতে কোনো অসুবিধা নাই। তো এরপরে আমরা পরের পর্বে দেখার আমন্ত্রণ থাকলে পরের পর্বে আমরা যে প্রথম টপিকে যা করাইছিলাম সরলরেখা ও পথরেখার একটা সমীকরণ দিয়ে অঙ্ক করব। তো অবশ্যই তৃতীয় পর্ব সবাই ভালোভাবে দেখবেন এবং এই পর্বটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, কারণ এই দুইটা আর্টিকেলের থিওরিটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়তে পারে পরীক্ষায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।